ভার্সিটিতে ঢুকতেই কেউ একজন আমার শার্টের কলারটা পেছন থেকে টেনে ধরলো আর বলল, তোর এত বড় সাহস, তুই মেয়েদের বুকে হাত দিস? আমার শার্টের কলার ধরে ভার্সিটির মাঠে আমাকে টেনে নিয়ে এলো। পুরো ক্যাম্পাসের ছেলেমেয়েরা আমার দিকে তাকিয়ে আছে। আমি অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি। এই মেয়ে কী বলছে আমি কিছুই বুঝতে পারছি না। আজকে প্রথম আমি ভার্সিটিতে এসেছি, আর এই মেয়েটা বলছে আমি নাকি কোনো মেয়ের বুকে হাত দিয়েছি। পুরো ক্যাম্পাসে এই নিয়ে হইচই পড়ে গেল। মেয়েটা মাঠে এসে ওর বান্ধবীকে ফোন দিল আর বলল, দোস্ত তোকে যে ছেলেটা টিচ করেছিল ওই ছেলেটাকে পেয়েছি, ক্যাম্পাসের মাঠে চলে আয়। মেয়েটার বান্ধবী এসে বলল, দোস্ত, এটা তো ওই ছেলেটা নয় যে আমাকে টিচ করেছিল। এটা অন্য ছেলে। আসলে এই কলেজের প্রিন্সিপাল আমার বাবার বন্ধু। তিনি আমাকে ভালো করেই চেনে। মেয়েটা যখন আমাকে সবার সামনে অপমান করছিল তখন ভেতর থেকে আমার বন্ধু নাইদ আসলো, আর ও এসেই ওই মেয়েটাকে রিকোয়েস্ট করতে লাগলো। আপু, প্লিজ ওকে ছেড়ে দিন। ও আজকেই প্রথম ভার্সিটিতে এসেছে। ও এখানকার কাউকে চেনে না। পুরো ভার্সিটির ছেলেমেয়েরা ভয়ে কিছুই বলছে না। এই খবরটা প্রিন্সিপালের কানে পৌঁছে গেল। প্রিন্সিপাল এসেই বলল, সাদিয়া, কি হচ্ছে এগুলো এখানে? ও তার মানে মেয়েটার নাম সাদিয়া। তুমি কিছু না জেনে ছেলেটাকে এভাবে সবার সামনে অপমান করতে পারো না। মেয়েটা প্রিন্সিপালকে বলল, স্যার, এত পেশাল পারবেন না তো। কি বেয়াদব মেয়েটা, প্রিন্সিপালের সাথে কীভাবে কথা বলতে হয় তাই জানে না। প্রিন্সিপাল আমাকে বলল, আজ তুমি ক্লাসে যাও। আমি আমার বন্ধুর সাথে ক্লাসে যেতে লাগলাম। প্রিন্সিপাল সাদিয়া নামের মেয়েটাকে বলল, তুমি জানো তুমি কাকে অপমান করছো? ওর বাবার কানে এই খবরটা গেলে এটা নিয়ে ঝামেলা হবে। মেয়েটা প্রিন্সিপালকে বলল, আমি ঝামেলা দেখে ভয় পাই না। আর কে ওই ছেলে, আর কে ওর বাবা? ওর বাবা কি আমার বাবার মতো ধনী নাকি? মনে রাখবেন, আমি এই শহরের সবচাইতে বড় বিজনেসম্যানের মেয়ে সাদিয়া। আমি কাউকে ভয় পাই না। আমি ক্লাসে চলে আসলাম। এসে আমার বন্ধু নাইদকে জিজ্ঞেস করলাম, বন্ধু, মেয়েটা যখন আমাকে অপমান করছিল তখন সবাই চুপ করেছিল কেন? আমার বন্ধু নাইদ বলল, ভয়ে। আমি বললাম, ভয় মানে? নাহিদ বলল, মেয়েটা এই শহরের বিখ্যাত একজন ব্যবসায়ীর মেয়ে। মেয়েটা খুবই ডেঞ্জারাস, তাই সবাই ওকে ভয় পায়, এবং কি প্রিন্সিপালেও। আমি বললাম, ভয় পাওয়ার কি আছে, বড় লোকের মেয়ে বলে যা ইচ্ছে তাই করবে নাকি? আমার বন্ধু নাহিদ বলল, তুই আর ঝামেলা করিস না দোস্ত, সব ভুলে যা। পরের দিনের কথা, বাসা থেকে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে খেতে পারেনি, তাই ভার্সিটির ক্যান্টিনে আমি আর আমার বন্ধু নাহিদ বসেছিলাম কিছু খাবো বলে। আমি খাবার অর্ডার করেছিলাম। একটু পর ওই সাদিয়া নামের মেয়েটা আর তার বান্ধবীরা ক্যান্টিনে চলে আসলো। আসার সাথে সাথে সবাই ক্যান্টিন থেকে সবাই চলে যেতে লাগলো। একে একে সবাই চলে গেল। আমার বন্ধু নাহিদ বলল, দোস্ত, চল আমরা চলে যাই, নয়তো ঝামেলা হবে। আমি বললাম না আমি যাব না। আমি খাওয়া শুরু করে দিলাম। নাহিদ ভয় চুটে খাচ্ছিল না। ওই সাদিয়া নামের ওই মেয়েটা আর ওর বান্ধবীরা আমার টেবিলে আসলো, আর আমার বন্ধু নাহিদকে বলল, কী রে, তোর বন্ধুকে তুই বলিসনি যখন আমরা ক্যান্টিনে খাবার খাই তখন আর কেউ সেখানে খায় না? আমি মেয়েটাকে বললাম, কেন? আমরা তো আপনাদের আগে এসেছি। মেয়েটা একটু হাসলো আর পানির বোতলটা হাতে নিল আর আমার খাবারের উপরে পানি ঢেলে দিল। আমার খুব রাগ হচ্ছিল। রাগে আমার চোখ লাল হয়ে গেল। আমার বন্ধু আমাকে টেনে ওখান থেকে নিয়ে এলো। আসলে মাকে কথা দিয়েছি কোনো ঝামেলা করব না, তাই মেয়েটাকে কিছু বললাম না। কয়েকদিন পরের কথা, আমাদের পরীক্ষা নিয়ে কী যে একটা ঝামেলা হচ্ছিল। আসলে একদল চাচ্ছিল পরীক্ষাটা হোক আর অন্য দল চাচ্ছিল পরীক্ষাটা না হোক। সাদিয়া প্রিন্সিপালকে বলল, স্যার, আমরা পরীক্ষা দেব না। প্রিন্সিপাল বলল, ভার্সিটি তো তোমাদের কথা চলবে না। এবার সাদিয়া নামের ওই মেয়েটা রেগে গেল আর প্রিন্সিপালকে যা তা বলে অপমান করছিল। এটা দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি দৌড়ে ওখানে গেলাম আর গিয়ে ওই সাদিয়া নামের মেয়েটার গালে একটা চর বসিয়ে দিলাম আর বললাম, বাবার বয়সে একটা মানুষের সাথে কীভাবে কথা বলতে হয় জানিস না? সাদিয়া নামের ওই মেয়েটা বলল, তুই জানিস না তুই কার গায়ে হাত তুলছিস? তুই জানিস আমি কে আর কি আমার পরিচয়? সাদিয়া নামের ওই মেয়েটা বলল, তোর পরিচয় যাই হোক না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস? আমি যে সাদিয়ার গালে চর মেরেছি এটা দেখে ক্যাম্পাসের সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। তারা বিশ্বাসই করতে পারছে না যে সাদিয়ার মতো একটা ডেঞ্জারাস মেয়ের গালে কেউ চর মারতে পারে। আমি সাদিয়াকে বললাম, তোকে দেখতে তো মেয়েদের মতোই লাগে রে।
কিন্তু তোর স্বভাব ছেলেদের মতো কেন? সাদিয়া বলল, বাজে কথা বলবি না, মুখ সামলে কথা বল। আমি বললাম, একটু মেয়েদের মতো আচরণ করতে শেখ। সাদিয়া ওইখান থেকে ওর বান্ধবীদের নিয়ে চলে গেল। আমি প্রিন্সিপালকে বললাম, স্যার চলুন, আপনাকে আমি আপনার রুম পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। আমি প্রিন্সিপালকে তার রুম পর্যন্ত দিয়ে চলে আসতে চাইলাম। ঠিক তখনই প্রিন্সিপাল আমাকে পেছন থেকে ডাকলো আর বলল, আয়াস, একটা কথা রাখবে আমার? আমি বললাম, হ্যাঁ অবশ্যই রাখবো স্যার, বলুন কী কথা স্যার। প্রিন্সিপাল বলল, কলেজে তোমার সাথে যা হয়েছে, মানে সাদিয়া তোমার সাথে যা যা করেছে, তার কিছুই তোমার বাবাকে জানিও না প্লিজ। যদি তোমার বাবা জানতে পারে তাহলে আমার চাকরিটাও আর থাকবে না। আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, স্যার আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আব্বুকে এসবের কিছু জানাবো না। আমি চাই না এসব কিছু নিয়ে বড় কোনো ঝামেলা হোক। প্রিন্সিপাল বলল, তোমার মা খুব ভাগ্যবান যে তোমার মতো একটা ছেলে পেয়েছে। আমি প্রিন্সিপালের রুম থেকে চলে আসলাম। আজকের মতো ক্যাম্পাসে আর কোনো কাজ নেই, তাই আমি আর আমার বন্ধু নাইট চলে আসলাম। বাড়ি এসে দেখি মা আমার রুমে শুয়ে আছে। আমি বিছানায় গিয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। মা আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর জিজ্ঞেস করলো ক্যাম্পাসে আমার সময় কেমন কাটছে। মাকে বললাম, মা ক্যাম্পাসে একটা দেমাকি মেয়ে আছে, দেখতে শুনতে অনেক ভালো, কিন্তু আচার ব্যবহার খুবই খারাপ। আর আজ আমি ওই মেয়েটাকে একটা চর মেরেছি। মা জিজ্ঞেস করলো, কেন ওই মেয়েটার গায়ে হাত তুলেছিস? আমি বললাম, মেয়েটা সবার সামনে প্রিন্সিপাল স্যারকে অপমান করেছিল, তাই মেরেছি। এসব ব্যাপার যেন তোর বাবার কানে না যায়। যদি তোর বাবা জানতে পারে তাহলে কিন্তু সমস্যা হবে। আমি বললাম, কিছুই হবে না, চিন্তা করো না। পরের দিন সকালবেলার কথা, আমি ভার্সিটির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম। আমি নিজের মোটর সাইকেল চালিয়ে ভার্সিটি যাচ্ছিলাম। হঠাৎ খেয়াল করলাম ওই সাদে নামের মেয়েটা আমার পিছন পিছন একটা বড় দামি গাড়ি নিয়ে আমাকে ফলো করছে। আমি ভাবলাম মেয়েটাও হয়তো ভার্সিটিতে যাচ্ছে, তাই আমি নিজের মতো করে মোটর সাইকেল চালাচ্ছিলাম। হঠাৎ করে মেয়েটা ওর গাড়ির স্পিড বাড়ালো আর সজোরে আমার মোটর সাইকেল আঘাত করলো। আমি সিটকে রাস্তার উল্টো দিকে পড়ে গেলাম। মেয়েটা গাড়িটা থামালো আর জানালা দিয়ে মাথাটা বের করে একটা হাসি দিয়ে চলে গেল। আমার খুব ব্লাডিং হচ্ছিল। আমি ফোনটা বের করলাম আর আমার বন্ধু নায়েদকে ফোন করলাম। বললাম, দোস্ত আমি অ্যাক্সিডেন্ট করেছি, তুই তাড়াতাড়ি 3 নম্বর রাস্তার ধারে চলে আয়। নাহিদ ওখানে চলে আসলো আর আমাকে হাসপাতালে নিয়ে গেল। নাহিদ আমাকে জিজ্ঞেস করলো, কিরে অ্যাক্সিডেন্ট করলে কীভাবে? আমি নাহিদকে বললাম, ওই সাদিয়া ওর গাড়ি দিয়ে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, মোটর সাইকেল কন্ট্রোল করতে পারেনি। নাহিদ বলল, এভাবে আর চুপ থাকা যায় না, তোর আব্বুকে ফোন দে। আমি বললাম, থাক না, কি দরকার আব্বুকে বলার? নাহিদ বলল, তোর যদি একটা কিছু হয়ে যেত, কে দায়ের দায়িত্ব নিত? নাহিদ আমার ফোনটা নিয়ে নিল আর আব্বুকে ফোন করে বলল, আপনার ছেলে আয়াস অ্যাক্সিডেন্ট করেছে, আপনারা তাড়াতাড়ি ঢাকা হাসপাতালে চলে আসুন। বাবা মায়ের একমাত্র সন্তান আমি। বাবা আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। বাবা অ্যাক্সিডেন্টের কথা শোনা মাত্র হাসপাতালে চলে এলো আর এসেই নাহিদকে জিজ্ঞেস করলো, কেমন আছো? চিন্তার কিছু নেই, ও এখন সুস্থ আছে। আব্বু নাহিদকে জিজ্ঞেস করলো, কি করে এসব হলো? আমি তো কিছু জানি না, আপনি আয়াসকে জিজ্ঞেস করুন। বাবা আমাকে জিজ্ঞেস করলে আমি মিথ্যা কথা বলি। আমি বলেছি আমি গাড়ি কন্ট্রোল করতে পারিনি, তাই অ্যাক্সিডেন্ট হয়েছে। বাবা বলল, কাল থেকে তোমাকে আর মোটরসাইকেল নিয়ে যেতে হবে না, আমার গাড়ি নিয়ে যাবে। আমি আর কিছু বলতে পারলাম না। 4 দিন পর আমি সুস্থ হলাম। আমি আব্বুর দামি গাড়িটা নিয়েই বেরোলাম। আমি মাঝ রাস্তায় আসি, ঠিক তখন আমার বন্ধু নাহিদ আমাকে ফোন দিয়ে বলল, দোস্ত, তুই যে ভার্সিটিতে আসছিস, এই খবর সাদিয়া জেনে গেছে। তোকে মারার জন্য অনেকগুলো গুন্ডা ভাড়া করে এনেছি, তুই আজ ভার্সিটিতে আসিস না? আমি বললাম, তুই ক্যাম্পাসেই থাক, আমি আসছি। আমি গাড়ি নিয়ে ক্যাম্পাসে চলে গেলাম। সানগ্লাসটা চোখে পড়লাম, পুরো তামিলের হিরোর মতো করে গাড়ি থেকে নামলাম। আমাকে গাড়ি থেকে নামতে দেখে সবাই সবাই অবাক হয়ে যায়, এত দামি গাড়ি। আমি যেতেই সাদিয়া ওর লোকগুলোকে আমাকে দেখে বলল, যাও, ওই ছেলেটাকে মারতে হবে। ছেলেগুলো আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি সানগ্লাসটা খুললাম। ওদের দলনেতা আমাকে দেখে বলে উঠলো, আয়াস বস, আপনি এখানে? আমি বললাম, তোরা এখানে কেন? ওদের মধ্যে একজন বলে উঠলো, না মানে হয়েছে কি বস, আপনাকে মারার জন্য ওই মেয়েটা আমাদের ভাড়া করে এনেছিল বস, কিন্তু বিশ্বাস করুন আমরা জানতাম না এটা আপনি। সাদিয়া ছেলেগুলোকে ডাকলো আর জিজ্ঞেস করলো, মারছো না কেন?
আপনি জানেন আপনি কাকে মারার জন্য আমাদের এনেছেন? আপনি জানেন ওনার পরিচয় কি? কে ওনার বাবা? ওনার বাবা হলো এই এলাকার একজন মন্ত্রী। আপু, ওনার বাবা হলো এই শহরের একজন মন্ত্রী। ওনার বাবার অনেক ক্ষমতা, আর আমরা হলাম ওনার বাবার চেনা। আর আপনি আমাদেরকেই ভাড়া করে এনেছেন আমাদের বসের ছেলেকে মারার জন্য? সাদিয়া ওদের কথা শুনে খুবই অবাক হলো। সাদিয়া এটা মেনে নিতে পারছে না যে আমি একজন মন্ত্রীর ছেলে, কারণ আমাকে দেখে মোটেও বোঝা যায় না আমার বাবা একজন মন্ত্রী। আসলে আমি খুব সাধারণ জীবনযাপন করতে বেশি পছন্দ করি, আর আমি বাইরে কাউকে কখনো বলি না আমার বাবা একজন মন্ত্রী, কারণ আমি সবসময় চাইতাম লোকজন আমাকে আমার পরিচয় জানো, আমার বাবার পরিচয় না। আমি ভার্সিটিতে আসার পর প্রিন্সিপালকে বলেছিলাম যে আমার বাবা যে একজন মন্ত্রী এই কথা যেন আপনি ছাড়া আর কেউ না জানে, কিন্তু আজ এই সাদিয়া নামের মেয়েটার জন্য সত্যিটা বলতে বাধ্য হলাম। আমি কখনোই বাবার গাড়িতে হাত দিতাম না। আমার একটা পুরাতন মোটর সাইকেল ছিল, ওটাই সবসময় চালাতাম। কিন্তু আজ সাদিয়া নামের এই মেয়েটির জন্য আমাকে ভার্সিটিতে বড় গাড়ি নিয়ে আসতে হলো। আজ আমার অনিচ্ছা সত্ত্বেও আমাকে আমার ক্ষমতার প্রমাণ দিতে হলো। আমি সাদিয়ার দিকে এগিয়ে গেলাম। ওই ছেলেগুলো দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরলো আর বলল, বস, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। আমরা জানতাম না এটা আপনি। যদি জানতাম তাহলে কোনোদিনও আসতাম না। বস, আপনার বাবাকে কিছু বলবেন না দয়া করে। আমি বললাম ঠিক আছে, কিছু বলবো না, তোরা এখান থেকে যা, তোদের যেন এই ভার্সিটির আশেপাশে না দেখি, কথাটা মনে থাকে যেন। ছেলেগুলো আমাকে সালাম দিয়ে ওইখান থেকে দৌড়ে পালিয়ে গেল। সাদের দিকে এগিয়ে গেলাম আর জিজ্ঞেস করলাম, তোমার ভাড়া করা গুন্ডাগুলো তো আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেল, এবার কি করবে? সাদে আমার দিকে রেগে তাকালো আর বলল, এরাই তো আর দুনিয়ার শেষ গুন্ডা নয়, আরও অনেক আছে। আর তুই মন্ত্রীর ছেলে তো কি হয়েছে, আমিও কম নই। আমার বাবাও এই শহরের একজন বড় ব্যবসায়ী। কাল আমি আরও গুন্ডা নিয়ে আসবো, দরকার হলে আরও বেশি টাকা খরচ করব, তবু তোকে আমি দেখে নেব। আমি বললাম, কাল তোর যত ইচ্ছে গুন্ডা নিয়ে আসিস, কাল খেলা হবে। আমি পুরো ক্যাম্পাসের সামনে চিৎকার করে বললাম, কাল এই সাদিয়া যদি আমার 3 হাতের মধ্যে আসতে পারে তাহলে আমি ওর পা ধরে ক্ষমা চাইব, আর ও যা করতে বলবে আমি তাই করব। আর যদি না পারে ও আমার পা ধরে ক্ষমা চাইবে এবং আমি যা বলবো তাই করবে। আমি সাদিয়াকে জিজ্ঞেস করলাম, বল তুই রাজি আছিস? সাদিয়া বলল, ওকে, আমি রাজি। আমি শুধু তোর 3 হাতের মধ্যে আসবো না, আমি তোকে মারও খাওয়াবো। আমি সাদিয়াকে চ্যালেঞ্জ দিয়ে বাড়ি চলে আসলাম আর এসেই বাবার রুমে চলে গেলাম। গিয়ে বাবাকে বললাম, বাবা বাবা কাল আমার 50 জন বডিগার্ড লাগবে, 5টা গাড়ি সহ। বাবা আমার কথা শুনে খুবই অবাক হলো আর জিজ্ঞেস করলো, হঠাৎ এত লোক কেন রে? আমি বললাম, কাল আমার উপর হামলা হতে পারে। কি বলছিস এসব? হামলা হতে পারে মানে? তাহলে 50 জন কেন, 100 জন নিয়ে যা। বাবা তৎক্ষণাৎ তার বডিগার্ডের প্রধানকে ফোন করলো আর বলল, কাল 10টা গাড়ি সহ 100 জন লোক যেন আমার সাথে যায়। বডিগার্ডের প্রধান বলল, ঠিক আছে স্যার, সকালবেলাই ওরা চলে যাবে, সমস্যা নাই। বাবা আমাকে জিজ্ঞেস করলো, আয়াসকে তোর উপর হামলা করবে, নামটা শুধু একবার বল, বাকিটা আমি সামলে নেব। ঠিক আছে, তুই বডিগার্ড নিয়ে ভার্সিটিতে যা। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন দিয়ে জানাস, কেমন? আমি বললাম, ঠিক আছে বাবা। পরের দিন সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠে পড়লাম। উঠে দেখি আমার বডিগার্ডরা সব এসে হাজির। আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আমি বাড়ি থেকে বেরোনোর আগে নাহিদ আমাকে ফোন দিয়েছিল আর আমাকে জানালো, সাদিয়া 20 জন গুন্ডা নিয়ে এসে তোর জন্য অপেক্ষা করছে, আর ওদের হাতে নাকি ধারালো অস্ত্র আছে। আমি আমার বডিগার্ডদের সাথে অস্ত্র নিতে বললাম আর ওদের বলে দিলাম চারদিক থেকে যেন আমাকে ঘিরে ধরে থাকে, যাতে কেউ আমার কাছে ঘেঁচতে না পারে। সবাইকে সব বুঝিয়ে আমি ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে আমি ভার্সিটিতে পৌঁছেও গেলাম। ভার্সিটির গেট দিয়ে একে একে 10টা গাড়ি ভিতরে ঢুকলো। সবাই এই দৃশ্য দেখে অবাক। সবাই ভেবেছিল কোনো বড় অফিসার বোধহয় ভার্সিটিতে এসেছে। এবার আমি সানগ্লাস সহ পুরো শাকিব খানের মতো করে এন্ট্রি নিলাম। সবাই হা করে আমার দিকে তাকিয়ে আছে। আমার চারিদিকে 100 বডিগার্ড আমাকে ঘিরে আছে। সাথে যে গুন্ডগুলো এনেছে তারা আমাকে দেখে বলে উঠল, আরে এটাই তো আস ভাই। এই চল চল, এখান থেকে কেটে পড়ি, না হলে কপালে শনি আছে। এই বলে ওরা দৌড়তে লাগলো। সাদের পিছন থেকে গুন্ডাগুলোকে ডাকছিল। এবার আমি সানগ্লাসটা খুললাম আর আমার একজন বডিগার্ড একটা চেয়ার এনে দিল। আমি তাতে বসলাম আর হাত দিয়ে ইশারা করে সাদিয়াকে আমার দিকে ডাকলাম। সাদিয়া মাথা নিচু করে আমার দিকে আসতে থাকলো।
সাদিয়াকে আমি হাতের ইশারায় ডাকলাম, বললাম এদিকে আসো। সাদিয়া মাথাটা নিচু করে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে থাকলো। আমার বডিগার্ডরা ওকে আসতে বাধা দিল। আমি আমার বডিগার্ডদের বললাম আসতে দাও ওকে, ও আমার পরিচিত। সাদিয়া আমার থেকে 4-5 হাত দূরে দাঁড়িয়ে আছে। এবার আমি বললাম, কিরে তোকে বলেছিলাম না তুই আজ আমার হাত কিরে কিরে তোকে বলেছিলাম না তুই আজ আমার 3 হাতের মধ্যে আসতে পারবি না? তুই কি বলেছিলি? তুই বলেছিলি গুন্ডা এনে আমাকে তাদের হাতে মার খাওয়াবি। কিন্তু কোথায় তোর গুন্ডা? তারা আমাকে নাকি মারবে? আমাকে দেখে তো তারা লেজ গুটিয়ে পালালো। সাদিয়া কোনো কথা বলছে না, শুধু মাথাটা নিচু করে আসে। পুরো ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই বোধহয় মনে মনে অনেক খুশিও হয়েছে, কারণ এমন একজন অন্তত আছে যে এই অত্যাচারিত সাদিয়ার হাত থেকে ওদের বাঁচাতে পারবে। ছাত্রছাত্রীদের মাঝখান থেকে একজন তো বলে উঠল, সাব্বাস, বাঘের বাচ্চা একটা। আমি সাদিয়াকে জিজ্ঞেস করলাম, তোর বান্ধবীরা কোথায়? সাদিয়া বলল, ওর বান্ধবীরা ক্লাসে। আমি বললাম, মোবাইল ফোন বের কর, আর তোর বান্ধবীদের ফোন করে ক্যাম্পাসের মাঠে আসতে বল। সাদিয়া ওর বান্ধবীদের ফোন করলো আর বলল, তোরা তাড়াতাড়ি ক্যাম্পাসের মাঠে চলে আয়। ওর বান্ধবীরা ক্যাম্পাসের মাঠে চলে আসলো। এবার আমি বললাম, শোনো, তোমাদের বান্ধবী আমার সাথে চ্যালেঞ্জ করেছিল সে আমার 3 হাতের মধ্যে আসবে। যদি সে পারে তাহলে যা বলবে আমি তাই করব, এবং ওর পা ধরে ক্ষমা চাইব। আর যদি না পারে তাহলে আমি যা বলবো ও তাই করবে এবং আমার পা ধরে ক্ষমা চাইবে। শর্ত মতে ও আমার 3 হাতের মধ্যে আসতে পারেনি, তার মানে ও হেরে গেছে। তাই এখন আমি ওকে যা করতে বলবো ওকে তাই করতে হবে। সাদিয়া বলল, কি করতে হবে বল? আমি আমার বন্ধু নাইটকে ডাকলাম আর বললাম, যা প্রিন্সিপাল স্যারকে ডেকে নিয়ে আয়। নাইট দৌড়ে গিয়ে প্রিন্সিপাল স্যারকে ডেকে নিয়ে আসলো। আমি সাদিয়াকে বললাম, যা প্রিন্সিপালের পা ধরে ক্ষমা চেয়ে আয়। আমি হেরে গেলে তোর পা ধরার কথা বলেছিলাম, প্রিন্সিপালের না। আমি একটু এগিয়ে গেলাম আর সাদিয়া কানে কানে গিয়ে বললাম, আরে এতগুলো স্টুডেন্টের সামনে যদি তুই আমার পা ধরে ক্ষমা চাস তাহলে তোর সম্মান থাকবে কি? আর প্রিন্সিপাল হলো আমাদের বাবার সমান, তার পা ধরে ক্ষমা চাওয়া যায়, তাই না বল? সাদিয়া মাথাটা নিচু করে প্রিন্সিপাল স্যারের দিকে যেতে থাকলো। প্রিন্সিপাল বলল, আজ থাক না, ছেড়ে দাও। আমি বললাম, না স্যার, ক্ষমাকে চাইতেই হবে, কারণ ও আপনার সাথে বেয়াদবি করেছে। সাদিয়া প্রিন্সিপালের পা ধরে ক্ষমা চাইল। আমি সাদিয়ার বান্ধবীদের উদ্দেশ্য করে বললাম, তোমরাও কম অপরাধী না। তোমরা তোমাদের বান্ধবীকে অন্যের কাছ থেকে বিরত না রেখে তাকে অন্যায় কাজ করতে আরও উৎসাহ দিয়েছ, তাই তোমাদেরকেও শাস্তি পেতে হবে। আমি বললাম, তোমরা সবাই 20 বার করে কান ধরে উঠবে আর বসবে। ওর বান্ধবীদের একজন বলল, ভাইয়া আমাদের অন্তত ছেড়ে দিন প্লিজ। আমি বললাম, কোনো কথা হবে না, তাড়াতাড়ি কান ধরে উঠবোস করো। সাদিয়ার বান্ধবীরা চুপ করে দাঁড়িয়ে আছে। আমি বললাম, তোমরা কান ধরবে না পুলিশের কাছে ফোন দেব আর বলবো তোমরা ভার্সিটিতে ড্যাগিং করো? সাদিয়ার বান্ধবীরা কেঁদে কেঁদে বলল, ঠিক আছে ভাইয়া, আমরা কান ধরছি, তবুও পুলিশকে ফোন করবেন না, আমাদের বাবা মা জানতে পারলে আমাদের মেরেই ফেলবে। ওরা সবাই 20 বার করে কান ধরে উঠলো আর বসলো। এবার আমি বললাম, যাও এখান থেকে। আর হ্যাঁ, পরবর্তীতে যদি তোমাদের এসব করতে দেখি তাহলে এর থেকেও বেশি শাস্তি পেতে হবে বলে দিলাম। সাদিয়া আমার দিকে এগিয়ে এলো আর আমাকে বলল, তুই আজ আমার সাথে যা করলি এই কথা আমি জীবনেও ভুলতে পারবো না। এর প্রতিশোধ আমি যেভাবেই হোক নেবই নেব। আমি বললাম, যেটা করেছি একদম ঠিক করেছি, যদি আবার কাউকে অপমান করিস আজকের মতো আবার এই শাস্তিটা পেতে হবে, মনে রাখিস। সাদিয়া রেগে ওখান থেকে চলে গেল। সবাই দৌড়ে এসে আমাকে কোলে তুলে নিল আর বলতে থাকলো, হায়াস ভাই জিন্দাবাদ। আমি সবার থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসলাম আর এসে আমার রুমে চলে গেলাম। আমি রুমে শুয়েছিলাম, হঠাৎ অপরিচিত নাম্বার থেকে একটা ফোন এলো। আমি ফোনটা রিসিভ করলাম। কেউ গম্ভীর কণ্ঠে বলল, আমি জাহিদ চৌধুরী, সাদিয়ার বাবা বলছি। তুই নাকি আজ আমার মেয়েকে সবার সামনে অপমান করেছিস। আমি বললাম, হ্যাঁ করেছি, তো কি হয়েছে? তুই কাজটা ঠিক করিসনি। তুই মন্ত্রীর ছেলে হয়েছিস তো কি হয়েছে, আমার হাতও কিন্তু কম লম্বা নয়। আমি ফোনটা কেটে দিলাম আর বাবার রুমে চলে গেলাম আর বাবাকে বললাম, বাবা তুমি কি জাহিদ চৌধুরীকে চেনো, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ চৌধুরী? বাবা বলল, হ্যাঁ চিনি তো, উনি সরকারি জমি দখল করে কলকারখানা বানিয়ে রেখেছে, আর এটা নিয়ে মামলাও চলছে, আর কিছুদিনের মধ্যে ওনার সব কলকারখানা সরকারি বাজে আপ্ত করবে।
বাবা আরও বলল, ওনার যা টাকা পয়সা আছে তার সবই অবৈধ, সব কিছুর হিসাব দিতে হবে সরকারকে। এবার আমি আমার রুমে চলে আসলাম, আর এসেই সাদিয়ার বাবাকে ফোন করলাম আর বললাম, আপনি সেই জাহিদ চৌধুরী না, যে সরকারি জমি দখল করে কলকারখানা তৈরি করে বিপুল সম্পত্তির পাহাড় করেছেন? সাদিয়ার বাবা আমতা আমতা করে বলল, কে তুমি? আমি বললাম, আমি যেই হই না কেন, আপনার খবর আছে। আপনার মেয়ের অহংকার কিছুটা হলেও কমিয়েছে, এবার আপনার পালা। আপনাকেও চ্যালেঞ্জ করলাম, মাত্র 3 দিনের মাথায় আমি আপনাকে রাস্তায় নামিয়ে আনবো। একথা শুনে সাদিয়ার বাবা খুব ভয় পেয়ে গেল। সাদিয়ার বাবা ফোনটা কেটে দিল। আমি পরপর 2বার চেষ্টা করলাম, কিন্তু সাদিয়ার বাবা আমার ফোনটা আর রিসিভ করলো না। আমি আব্বুকে বললাম, আব্বু যেভাবেই হোক এই জাহিদ চৌধুরীর অহংকার ভাঙতে হবে। আব্বু বলল, 3 দিন পর সরকারি থেকে জাহিদ চৌধুরীর বাড়িতে লোক পাঠানো হবে তার সমস্ত সম্পদের হিসাবের জন্য। তিনি যদি ভালো তার সমস্ত সম্পদের হিসাব সরকারকে বোঝাতে পারে তাহলে তিনি বেঁচে যাবেন, আর যদি হিসাব গরমিল হয় তাহলে ওনার খবর আছে। সরকার থেকে ওনার বাড়ি, গাড়ি, কলকারখানা সব দখল নিয়ে নেবে। আজ তো শিওর থাক, জাহিদ চৌধুরী তার সম্পদের হিসাব মেলাতে পারবে না, কারণ সে যত সম্পদের মালিক হয়েছে তার সবই অবৈধ পথে করা হয়েছে। আমি বাবাকে বললাম, তুমি ব্যাপারটা স্পেশালভাবে দেখবে, আমাকে কথা দাও। বাবা বলল, ঠিক আছে, আমি স্পেশালভাবেই দেখব, তুই চিন্তা করিস না বাবা। মা সেখানে চলে আসলো আর আমাকে জিজ্ঞেস করলো, কি রে আয়াস, তোরা বাপ বেটা মিলে কি এত আলোচনা করিস রে? আমি মাকে বললাম, মা ওই দিন ভারতীর একটা অহংকারী মেয়ের কথা বললাম না তোমাকে, ওই মেয়ে আর ওর বাবা কথায় আলোচনা করেছি। মা আমাকে জিজ্ঞেস করলো, কি করবি ওই মেয়েটাকে নিয়ে? মাকে বললাম, ওর অহংকারটা একটু কমিয়েছি, এবার ওর বাবার অহংকার কমাতে হবে। আমি ওর বাবাকে চ্যালেঞ্জ করেছি, মাত্র 3 দিনের মাথায় ওনাকে রাস্তায় নামিয়ে আনবো। মা বলল, তুই আমার এমন একটা ছেলে যাকে আমি সবসময় বিশ্বাস করি, আর সারা জীবন বিশ্বাস করেও যাব। তুই আমার এই বিশ্বাসটা কখনো ভাঙবি না, এটা আমি জানি। কিন্তু একটা কথা মনে রাখিস, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এতে 2 পক্ষেরই ক্ষতি হয়। মা আমাকে আরও বলল, তুই যা কিছুই করিস না কেন খেয়াল রাখিস মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়, কারণ তোর ঘরেও মা বোন আছে। আমি মাকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, হারে মা, কী যে বলো না তুমি, মেয়েটা আবার কি হবে? কিছুই হবে না মেয়েটার, আমি সব কিছু সামলে নেব, দেখো। মা বলল, সেই বিশ্বাস আমার তোর ওপর বরাবরই আছে রে বাবা। আমি মায়ের গালে একটা চুমু খেয়ে আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। এভাবে 3 দিন কেটে গেল। আমি আর আমার বন্ধু নাহিদ ভারতীর ক্যাম্পাসে বসেছিলাম। নাহিদ আমাকে ডাকলো আর বলল, আয়াস দেখ, সাদিয়া অটোতে করে ভার্সিটি আসছে। আমি পিছন ঘুরে দেখি সত্যি সাদিয়া অটোতে করে ভার্সিটিতে আসছে। আমি দেখে খুব খুশি হলাম। পুরো ভার্সিটির ছেলে মেয়েগুলো সাদিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকিয়ে থাকাটাই তো স্বাভাবিক, কারণ যে সাদিয়া 2 দিন পর পর গাড়ি চেঞ্জ করে ভার্সিটিতে আসতো, আর সেই সাদিয়া অটোতে করে ভার্সিটিতে আসলো। আমি সাদিয়ার দিকে এগিয়ে গেলাম আর বললাম, কি গো বড় লোকের দেমাকি মেয়ে, আপনার বড় গাড়ি কোথায়? অটোতে করে আসলেন যে? সাদিয়া কোনো কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। আমি আরও কিছু কথা শুনিয়ে দিলাম। পুরো ক্যাম্পাসের সবাই সাদিয়াকে নিয়ে হাসাহাসি করছে। অহংকার মানুষকে নিমিষে শেষ করে দিতে পারে, এটা হলো তার জলজান্ত প্রমাণ। সাদিয়া তার মাথাটা নিচু করে ক্লাসরুমে চলে গেল। ঠিক সেই সময় বাবা আমাকে ফোন দিল আর বলল, আয়াস, তোকে বলেছিলাম না জাহিদ চৌধুরী তার সম্পদের হিসাব দিতে পারবে না, তাই হয়েছে। সরকার তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করেছে। আমি বাবাকে বললাম, বাবা সেটা আমি এতক্ষণে কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছি। বাবা বলল, আরও একটা কথা আছে, জাহিদ চৌধুরীকে পুলিশ ধরে নিয়ে গেছে। এটা নিয়ে নাকি মামলা হবে। সরকারি জমি দখল করার অপরাধে তার জেলও হতে পারে। কথাগুলো শুনে খুব মজা পেলাম। বাপ বেটি দুজনেই অহংকার ভাঙতে পেরেছি। তাহলে আমি ভার্সিটি শেষ করে বাড়ি আসতেছিলাম। সাদে এবার পায়ে হেঁটে আসতেছিল। আমি খেয়াল করলাম কয়েকটা ছেলেকে খুব বিরক্ত করেছে। আমি কথাগুলো শুনে খুব মজা পেলাম। বাপ বেটি দুজনেরই অহংকার ভাঙতে পেরেছি। তাহলে আমি ভার্সিটি শেষ করে বাড়ি আসতেছিলাম। সাদে এবার
পায়ে হেঁটে আসতেছিল। আমি খেয়াল করলাম কয়েকটা ছেলে ওকে খুব বিরক্ত করছে। আমি গাড়ি থেকে মাথাটা বের করলাম। সাদিয়া আমাকে দেখে একটু স্বস্তি পেল, কিন্তু আমি একটা হাসি দিয়ে ওখান থেকে চলে আসলাম। ওই দিনের প্রতিশোধটা আজ নিয়ে নিলাম। আমাকে রাস্তায় ফেলে হাসি দিয়ে পালিয়ে গেছিল, তাই আমিও চলে এলাম। আমি বাড়ি এসে বাবাকে জড়িয়ে ধরে বললাম, বাবা, আমি খুব খুশি হয়েছি যে আমি দুজনের অহংকার ভাঙতে পেরেছি। ঠিক সেই সময় ওখানে মা চলে এলো। আমি মাকে জড়িয়ে ধরে বললাম, জানো মা, সাদিয়া নামের ওই মেয়েটাকে রাস্তায় কয়েকটা ছেলে বিরক্ত করছিল। আমি দেখেও না দেখার ভান করে চলে এসেছি। এ কথা শেষ করতে না করতেই মা আমার গালে একটা চর বসিয়ে দিল আর বলল, এ তুই কী করেছিস? কটা মেয়েকে এতগুলো ছেলের মাঝে একা একা রেখে আসলি? মা আরও বলল, ছি, তুই আমার ছেলে, এ কথা ভাবতে আমার লজ্জা লাগছে। তুই ক্ষমতার জোরে প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে গেছিস। তুই আমার ছেলে না। মেয়েটাকে যে একা একা রেখে এলি, যদি ওর কিছু একটা হয়ে যায় নিজেকে ক্ষমা করতে পারবি তো? আমি মায়ের কথাটা উপলব্ধি করতে পারছি। আমি যেটা করেছি সেটা সত্যি একটু বেশি হয়ে গেছে। মা বলল, আমি চাই ওই সাদিয়া নামের মেয়েটাই তোর বউ হোক। আমি মায়ের মুখে এমন কথা শুনে খুবই অবাক হলাম। আমি মাকে বললাম, এসব কি বলছো তুমি মা? মা বলল, হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। ওই মেয়েটাকেই তোর বউ হিসেবে দেখতে চাই। আমি মাকে বললাম, কিন্তু মা, ওই মেয়েটার তো অনেক দেমাগ। মা বলল, তোর বাবার পরিচয় কি? আমি বললাম, আমার বাবা একজন মন্ত্রী। মা বলল, একজন মন্ত্রীর ছেলের বউয়ের দেমাগ থাকবে না তো কার থাকবে? আমি মাকে বললাম, কিন্তু মা, আমি ওকে যে অপমান করেছি, এরপরেও কি ও আমাকে বিয়ে করবে? আর করলেই বা কেন করবে? মা বলল, তুই আমার ছেলে, তোকে বিয়ে করলে ওই মেয়েকেই করতে হবে। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। আমি আমার রুমে চলে গেলাম। গিয়েই আমার বন্ধু নাহিদকে একটা ফোন দিলাম আর জিজ্ঞেস করলাম, রাস্তার ধারে সাদিয়াকে যে বিরক্ত করেছিল ওই ছেলেগুলোকে তুই চিনিস? নাহিদ বলল, হ্যাঁ আমি চিনি। আমি জিজ্ঞেস করলাম, কে ওরা? আর সাদিয়ার কাছে বা কী চাই ওরা? নাহিদ বলল, ও হলো এই এলাকার মাফিয়া কিং রাজুর ছোট ভাই। ওনাকে সাদিয়াকে জোর করে বিয়ে করতে চায়। আমি নাহিদকে বললাম, এ কথা তুই আমাকে আগে বলিসনি কেন? নাহিদ আমাকে জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? আমি বললাম, কিছুই হয়নি। আমি ফোনটা কেটে দিলাম। আমি কিছুতেই সাদের কথা ভুলতে পারছিলাম না। মাথার ভেতরে শুধু সাদের কথা ঘুরছিল। শুধু ভাবছিলাম, ওই ছেলেগুলো কি সাদিয়ার কোনো ক্ষতি করলো না তো? আমার মাথা কাজ করছিল না। এই আমি কি করেছি? একটা অসহায় মেয়েকে একা এতগুলো ছেলের মাঝে ফেলে আসাটা একদম উচিত হয়নি। কিন্তু আমি সাদের কথা এত ভাবছি কেন? ওর জন্য আমার এত খারাপ লাগছে কেন? আমি কি ওর প্রেমে পড়ে গেলাম তাহলে? আমার মাথা ঘুরছে। সত্যি বোধ হয় আমি ওকে ভালোবেসে ফেলেছি। কাল আমি সাদিয়াকে সব কিছুর জন্য সরি বলে দেব, আর ওকে আমি আমার ভালোবাসার কথা জানিয়ে দেব। পরের দিন সকালবেলা আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম আর ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ভার্সিটি গিয়েই আমি আমার বন্ধু নাহিদকে জিজ্ঞেস করলাম, সাদিয়া কি ভার্সিটিতে এসেছে? নাহিদ আমাকে বলল, না, সাদিয়া আজকে ভার্সিটিতে আসেনি। আমি খুবই অবাক হলাম, সাদিয়া ভার্সিটিতে এলো না কেন? ও কি কোনো প্রবলেমে পড়লো? আমি আমার বন্ধু নাহিদকে বললাম, বন্ধু, তুই একটা কাজ কর, তুই একটু খুঁজে নে সাদিয়া ভার্সিটিতে কেন এলো না। নাহিদ বলল, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। নাহিদ সাদিয়ার বাড়িতে যাওয়ার পর আমাকে ফোন করলো আর বলল, কাল সাদিয়ার বিয়ে। ওই যে মাফিয়া কিং রাজুর ছোট ভাই সাদিয়াকে জোর করে বিয়ে করছে। আমি বললাম, আমি সাদের সাথে কথা বলতে চাই, তুই যে হয়ে পারিস সাদের নাম্বারটা নিয়ে আয়। নাহিদ সাদের নাম্বারটা নিয়ে এলো। আমি ওর নাম্বারে কল দিলাম। কল দিয়ে বললাম, সাদিয়া, আমি আয়াস। সাদিয়া কেঁদে কেঁদে বলল, কেন ফোন করেছেন? আমি বললাম, তুমি এই বিয়েটা কেন করছো? সাদিয়া বলল, আমি যদি এই বিয়েটা করি তাহলে ওই ছেলেগুলো আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দিবে, যাকে আপনি জেলখানায় বন্দি করে রেখেছেন। আমি বললাম, আমি সব কিছুর জন্য সরি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। সাদিয়া বলল, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। এই বলে আমি ফোনটা কেটে দিলাম। আর ফোনটা বন্ধ করে দিল। আমি আমার ভালোবাসার কথাটা বলতে পারলাম না। আমি সত্যি সাদিয়াকে ভালোবেসে ফেলেছি। আসলে মানুষ যখন তখন যাকে তাকে ভালোবেসে ফেলতে পারে। একটু সময়ের মধ্যে কেউ কারো মায়ে জড়িয়ে পড়তে পারে। আমি সাদিয়ার মায়ে জড়িয়ে গেছি। আমি বাড়ি ফিরে এলাম। এসে মাকে জড়িয়ে ধরে বললাম, মা, সাদিয়া আমার কোনো কথাই শুনলো না। আমি ওকে বলতেই পারলাম না যে আমি ওকে ভালোবেসে ফেলেছি। মা জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? আমি মাকে সব খুলে বললাম।
মা আমাকে জিজ্ঞেস করলো বিয়ে কবে। আমি বললাম কালকে। মা বলল, তুই কাল সাদিয়ার বাবাকে জেলখানা থেকে ছাড়িয়ে বিয়ে বাড়িতে নিয়ে যা, সাথে আমিও যাব। সাদিয়া নিশ্চয়ই ওর ইচ্ছার বিরুদ্ধে ওই গুন্ডাটাকে বিয়ে করেছে। আমি বললাম ঠিক আছে। আমি আমার রুমে চলে গেলাম আর রুমে বসেছিলাম। কিন্তু আজব ব্যাপার কি জানেন, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। আমি শুধু একটা কথা ভাবছিলাম, সাদিয়া কি আমাকে ক্ষমা করবে? সারা রাতে একটুও ঘুমোতে পারেনি আর সাদিয়ার বিয়ে। সারা রাতে একটুও ঘুমোতে পারেনি আজ সাদিয়ার বিয়ে। আমি সকাল সকাল জেলখানায় গিয়ে সাদিয়ার বাবাকে ছাড়িয়ে আনলাম। আর মা সাদিয়ার বাবাকে সব বুঝিয়ে বলল, আর উনি সব বুঝেছে আর মেনেও নিয়েছে। সাদিয়ার বাবা বলল, এই বিয়ে কোনোদিন হবে না। এমনি একটা গুন্ডা ছেলে আমার মেয়ের জামাই হতে পারে না। আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। সাদিয়ার বাবা গাড়ি থেকে নেমে চিৎকার করে বলে উঠল, এই বিয়ে হতে পারে না, বন্ধ করো এই বিয়ে। এ কথা শুনে ওই গুন্ডা ছেলেটা রেগে গেল আর সাদিয়ার বাবা শার্টের কলারটা চেপে ধরল আর বলল, বিয়ে হবে আর দেখি কে আটকায়। সাদিয়া চিৎকার করে বলছে, আমার বাবাকে ছেড়ে দাও। এবার আমি হিরোর মতো করে গাড়ি থেকে নামলাম আর পকেট থেকে আমার বাবার থেকে নিয়ে আসা পিস্তলটা বের করলাম আর সরাসরি ওই গুন্ডা ছেলেটার মাথায় ধরে বললাম, আর একটা কথা বললে এখানেই গুলি করে উড়িয়ে দেব। ওই ছেলেটাকে বললাম, তোর বসকে ফোন কর আর বল আয়াস ভাই এসেছে এখানে, আর তুই যাকে বিয়ে করতে চেয়েছিলি ওটা আমার আয়াস ভাইয়ের বউ হবে, হবু বউ। এবার আমি হিরোর মতো করে গাড়ি থেকে নামলাম আর পকেট থেকে আমার বাবার থেকে নিয়ে আসা পিস্তলটা বের করলাম আর সরাসরি ওই গুন্ডা ছেলেটার মাথায় ধরে বললাম, আর একটা কথা বললে এখানে গুলি করে উঠিয়ে দেব। ওই ছেলেটাকে বললাম, তোর বসকে ফোন কর আর বল আয়াস ভাই এসেছে এখানে, আর তুই যাকে বিয়ে করতে চেয়েছিলি ওটা আয়াস ভাইয়ের হবু বউ। ছেলেটা ওর বসকে ফোন করলো আর বলল, বস, আয়াস নামে একটা ছেলে এখানে চলে এসেছে। ওর বস ওকে জিজ্ঞেস করলো, আয়াস ভাই ওখানে কি করছে? ছেলেটা তাকে বলল, সাদিয়া নাকি তার হবু বউ। তাড়াতাড়ি ওনার পা ধরে ক্ষমা চেয়ে এখান থেকে পালিয়ে যায়। ভাইয়া, আমাদের ভুল হয়ে গেছে। আমি বললাম, সাদিয়া তোদের কি হয়? ও জোরে জোরে বলল, ভাবি হয়। আমি বললাম, এবার ঠিক আছে, যা এখান থেকে পালা। ওরা চলে গেল। এবার আমি সাদিয়ার দিকে দুহাত বাড়িয়ে বললাম, হ্যাঁ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি কি আমাকে বিয়ে করবে? আমার মা বলল, মা, আয়াসকে তুমি ক্ষমা করে দাও। সাদিয়ার বাবাও বলল। মা, ছেলেটাকে ক্ষমা করে বুকে টেনে নে। এবার সাদিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলল, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ আয়াস, আই লাভ ইউ। মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে অনেক কাঁদলাম। তারপর পরিবারের সবার মতামতে আমরা বিয়ে করি। আমরা অনেক সুখে আছি। এভাবে আমি অভিমান্য একটা বড় লোকের দেমাগি মেয়ে আর মন্ত্রী ছেলের এক অনন্য প্রেমের কাহিনীর সমাপ্তি ঘটালাম এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর গল্পটা পুরো শোনার জন্য।